স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। আজ আমরা কথা বলবো ট্যাক্স নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে ট্রাম্পের সময়ে ট্যাক্স নীতি এবং সেই সাথে আর অন্যান্য বিষয়গুলো তো থাকছে। আমার সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন ডায়নামিক ট্যাক্স সার্ভিসেসের সিইও এবং আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম আপা, আশা করি আপনি ভালো আছেন। হোপফুলি আজকে আপনাদের দর্শকদের এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবো এবং ইটস গোনা বি হার্ড টপিক। জি নিশ্চয়ই। দর্শক আপনারাও চাইলে যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, চাইলে ফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে যেই অতিথি আছেন সেই অতিথি। এছাড়া যদি কোনো মতামত জানাতে চান সেটিও জানাতে পারেন আমাদের আলোচনার বিষয় সংক্রান্ত। আব্দুল চৌধুরী, আসলে অনেকগুলো বিষয় তো আলোচনায় আসবে ট্যাক্সের। নির্বাচনের পর ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে, অনেকাংশে আমরা ধরে নিতে পারি যে হয়ে গেছে। নতুন যেই প্রেসিডেন্ট আসছেন কিংবা ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলি, তার সময় আসলে ট্যাক্স নীতিটা কি একটু ভিন্ন হবে কিনা, কি হতে পারে? হ্যাঁ, সো এখন আমেরিকার লাস্ট ট্যাক্স চেঞ্জ যেটা হয়েছিল ওইটা হয়েছিল 2017-এ, যেটাকে বলা হয়তো 2017 ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্ট, যেটা TCJA। ওইটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, রাইট? সো তখন কিছু ট্যাক্স চেঞ্জ যেটা হয়েছিল ওই ট্যাক্স চেঞ্জগুলো এক্সপায়ার হবে 2025-এ। তার মানে হলে গিয়া আপনার 2023-তে যেরকম ট্যাক্স রিটার্ন ছিল 2024-এও এরকম থাকবে, 2025-এও ওরকম থাকবে, এক্সেপ্ট ফর সাম ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টস। এখন 2025-এর মধ্যে যদি কোনো এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট না করে, তাইলে কিন্তু সব ট্যাক্স রুলগুলো চলে যাবে 2017-এর আগে যেটা ছিল। ফর এক্সাম্পল, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট কমে যাবে, আই থিঙ্ক ইটস গোনা বি 1000 পার চাইল্ড। তারপরে আপনারা এখন বর্তমানে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পান, রাইট? ধরেন এই বছর 2024-এর স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে গিয়ে সিঙ্গলদের জন্য 14,600। প্রিভিয়াসলি স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল আই থিঙ্ক 6,000, তারপর আপনাকে আরেকটা পার্সোনাল এক্সাম্পশন দিত। বাট রাইট নাও যেটা করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু হাইয়ার অ্যামাউন্ট, তাই না, যেটাতে অনেকের বেনিফিট হয়। তারপরে আপনার স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স যেটা 10,000-এর উপরে ডিডাকশন নেওয়া যায় না, ওইটাও এক্সপায়ার হয়ে যাবে। তারপরে আপনার কর্পোরেশন ট্যাক্স রেট, এর আগে ছিল গ্র্যাজুয়েটেড রেট আপ টু 34%, ওইটাও শেষ হয়ে যেতে পারে। সো রাইট নাও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা করতে চাবে, ওরা চাবে যে এই 2017-এর যে ট্যাক্স রুলিংটা ছিল যেটা এক্সপায়ার হবে 2025-এ, ওইটাকে ইদার এক্সটেন্ড করার জন্যে অথবা পার্মানেন্ট করার জন্য। অবভিয়াসলি ওরা পার্মানেন্ট করতে চাবে। যদি পার্মানেন্ট করতে চায় তাহলে এই সব রুল এই অ্যাডজাস্টমেন্টগুলো পার্মানেন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, কর্পোরেশন ট্যাক্স রেট যেটা এখন 21%, ইটস ওয়ান অফ দ্য লোয়েস্ট কম্পারেটিভলি, রাইট? ওইটাও আপনার পার্মানেন্ট হয়ে যাবে। সো লেটস টক অ্যাবাউট কি চেঞ্জ হইতে পারে, রাইট? সো নাম্বার 1, অবভিয়াসলি, রাইট, কর্পোরেট ট্যাক্স রেট। এখন বর্তমানে 2017-এর অ্যাডজাস্টমেন্টের পরে এখন আছে 21%, রাইট? এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে ওইটা 15% পর্যন্ত নেওয়ার জন্য। বাট আই ডোন্ট থিঙ্ক 15% পসিবল হবে, বিকজ ইটস টু লো। মোস্ট লাইকলি 20% মেক্স আ লট মোর সেন্স। ওরা যদি কোনো চেঞ্জ করতে পারবে, মোস্ট লাইকলি 15 to 20, বাট 20% মেক্স আ লট মোর সেন্স। তারপর আরেকটা ডিডাকশন আছে যেটাকে বলে বোনাস ডিপ্রিসিয়েশন, রাইট? বোনাস ডিপ্রিসিয়েশন মানে হলে গিয়া আপনি ধরেন একটা বিজনেস আছে অথবা আপনি সোল প্রোপ্রাইটার হইতে পারেন, আপনি ধরেন একটা ইকুইপমেন্ট কিনছেন অথবা আপনার ব্যবসার জন্য একটা ট্রাক কিনছেন, যেটাই হইতে পারে। ওই ইকুইপমেন্টটা আপনি কিন্তু পুরোটা একসাথে যদি ডিডাকশন নেন, এটাকে বলে বোনাস ডিপ্রিসিয়েশন অথবা সেকশন 179। আর বোনাস ডিপ্রিসিয়েশন মানে হলে গিয়ে ইউজুয়ালি যে ডিপ্রিসিয়েশন পাওয়ার কথা, ফর এক্সাম্পল আপনার ইকুইপমেন্টের দাম লাগছে $100,000, এটাকে যদি স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন হয়, তার মানে আপনার 5 ইয়ার্সে আপনি ভাগ করে এটা নেবেন, রাইট? 20,000 তখন হবে। এখন বোনাস ডিপ্রিসিয়েশন আপনাকে ইউজুয়ালি এক্সেস ডিপ্রিসিয়েশন দেয়। ধরেন 2024-এ 60% আপনি আপফ্রন্ট নিতে পারবেন, রাইট? তার মানে 100,000 আপনি 60,000 ইউজুয়ালি আপনি সাথে সাথে আপফ্রন্ট নিতে পারবেন। এখন ওই 60%টা আগামী বছর হয়ে যাবে 2025-এ হয়ে যাবে 40%, ঠিক আছে? তখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাবে ওরা 100% বোনাস ডিপ্রিসিয়েশন করার জন্য। তার মানে আপনি যদি একটা আইটেম কেনেন 100% আপনি বোনাস ডিপ্রিসিয়েশন করতে পারবেন, রাইট? সো দেন
আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা যখন বর্তমানে আপনারা যারা স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স দেন, আপনারা যারা W2 কাজ করেন, আপনারা নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স দেন, নিউ ইয়র্ক সিটি ট্যাক্স দেন, অথবা আপনি যদি ক্যালিফোর্নিয়া থাকেন ক্যালিফোর্নিয়া ট্যাক্স দেন। কারণ আপনি যদি হাই ইনকাম থাকে তখন আপনার স্টেট ট্যাক্সটা একটু বেশি থাকে। প্লাস আপনি যেখানে থাকেন বাসার জন্যও আপনার বাড়ির জন্য একটা রিয়েল এস্টেট ট্যাক্স দেওয়া লাগে। এখন ওই সব ট্যাক্সগুলো যত টাকায় হোক না কেন আপনি 10,000-এর বেশি ডিডাকশন নিতে পারবেন না। তার মানে এখন আপনি যদি একটা ভালো এরিয়াতে থাকেন, অনেক সময় আপনার রিয়েল এস্টেট ট্যাক্স হইতে পারে $14,000 বিফোর এনি ইনকাম ট্যাক্স, তখন আপনার ওই এডিশনাল স্টেট ট্যাক্স থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, তাই না? কারণ বর্তমানের রুল 10,000 ইজ দ্য হাইয়েস্ট। সো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাবে এই $10,000 সল্ট ক্যাপ যারা বলে স্টেট অ্যান্ড লোকাল ইনকাম ট্যাক্সের ক্যাপটা, এটা এলিমিনেট করার জন্য। এখন আরেকটা জিনিস যেটা ভেরি ইন্টারেস্টিং, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাবে যে টিপস ইনকাম, রাইট? তার মানে আপনার যারা রেস্টুরেন্টে কাজ করেন, যারা স্যালারি সহ আপনারা আওয়ারলি রেট সহ আপনারা টিপ যেটা পান, ওই ইনকামটা নন ট্যাক্সেবল করার জন্য, which is huge, right? এখন টিপ ইনকাম যদি নন ট্যাক্সেবল হয়, this is going to help the working class a lot. Also ওভারটাইম পেমেন্ট যেটা, অথবা ওভারটাইমের থেকে আপনি যে পয়সাটা আসতেছে ওইটাও নন ট্যাক্সেবল করার জন্য, again that's going to help the working class. I don't know এটা পাস হবে কিনা না, because this is pretty surprising এটা যদি পাস হয়। And also ও চাচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি ইনকাম নন ট্যাক্সেবল করার জন্য। এখন সোশ্যাল সিকিউরিটি ইনকামটা কি? সোশ্যাল সিকিউরিটি ইনকাম হলো গিয়ে যারা রিটায়ার্ড আপনারা আছেন 65-এর উপরে, ইউজুয়ালি 62-তে আপনারা এটার জন্য এলিজিবল হতে পারেন। ওই ইনকামটা ডিপেন্ড করবে আপনার থ্রু আউট দ্য ইয়ার যখন কাজ করছেন কত টাকা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিচ্ছেন, ওইটার উপরে ওই ট্যাক্সটা ওই ইনকামটা মিলে। কারণ ইউজুয়ালি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেবল হয় একজন মানুষের যখন ওদের ইনকাম হাই। এখন এই ক্ষেত্রে ওরা যদি এখন সোশ্যাল সিকিউরিটি ইনকাম নন ট্যাক্সেবল করে থাকে, it's mostly going to help the high income earner, right? So that's another thing. Again, all of this is proposal kora hobe, jeta approve hobe kina na is very hard to imagine. তারপর আরেকটা যেটা চেঞ্জ হতে পারে, এটা আপনাদের এফেক্ট হবে না। ইউজুয়ালি এই যে ধরেন আপনারা lot of billionaires backed up Trump this year, right? So এখন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে একটা রুল পাস হয়েছিল যে একটা কোম্পানি যদি স্টক বাইব্যাক করে ওইটাতে 1% ট্যাক্স দেওয়া লাগে। ওকে, হোয়াট ডাজ দ্যাট মিন? লেটস গিভ এন এক্সাম্পল, লেটস সে টেসলা, রাইট? এখন টেসলা কোম্পানি যদি মনে করে যে ওদের স্টকটা এখন খুবই কম দামে আছে এবং ওইটা আরো বাড়বে ফিউচারে, ওরা ইউজুয়ালি স্টকটা বাইব্যাক করে, ওরা নিজে কিনে ফেলে, রাইট? সব কোম্পানি এরকম করে, কারণ ওদের এমপ্লয়ি আছে যাদেরকে বোনাস দেওয়া লাগে, ওরা স্টক দিয়ে বোনাস দেয়। তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে বলছিল যে কোনো স্টক বাইব্যাকে 1% ট্যাক্স দেওয়া লাগবে, ঠিক আছে? তখন এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ওই 1%টা এলিমিনেট করার চেষ্টা করবে। আই থিঙ্ক ইট ইজ গোনা গেট এলিমিনেটেড। অ্যান্ড লাস্টলি ওয়ার্কিং ক্লাসকে হেল্প করার জন্য এখন আমাদের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আছে, আমি যেটা বললাম, যদি কোনো চেঞ্জ না হয় ওইটা কিন্তু প্রিভিয়াস রুলে চলে যাবে। দ্যাট মিনস ইটস প্রবাবলি গোনা বি লাইক অনলি $1,000 পার চাইল্ড। এখন ওরা এটা পার্মানেন্ট করার চেষ্টা করবে, যেটা ইজ গোনা স্টে এট $2,000 পার চাইল্ড। মেবি ওরা এডিশনাল ক্রেডিট দেওয়ার চেষ্টা করবে যাদের বয়স 6 বছরের নিচে। এগেন এটা পাস হবে কিনা না, ইটস ভেরি হার্ড টু সে, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, আই থিঙ্ক সেনেট মেজরিটি এখন রিপাবলিকান আছে, সো ইটস গোনা বি ইজিয়ার, একটু সহজ হবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিলগুলো পাস করার জন্য। সো দিস ইজ সামথিং টু রিয়েলি লুক এট। এন্ড এইটাতে আপনার অনেক চেঞ্জ হতে পারে, অনেক কর্পোরেট বিজনেসের এফেক্ট হইতে পারে। আরেকটা জিনিস যেটা ইটস ইম্পর্টেন্ট, যারা রেগুলার ব্যবসায়ী, সোল প্রোপ্রাইটার অথবা এস কর্পোরেশন আছেন অথবা পার্টনারশিপ আছেন, একটা 20% QBI ডিডাকশন যেটা বলে কোয়ালিফাইড বিজনেস ইনকাম, তার মানে আপনার নেট ইনকাম থেকে, আমি সামারাইজিং এটা, নেট ইনকাম থেকে 20% ডিডাকশন দেয় আপনাকে। ওই QBI ডিডাকশনটা কিন্তু চলে যেতে পারে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি ওদের 2017-এর ট্যাক্সের রুলিংটা এক্সটেন্ড না করে। সো টু সামারাইজ অল অফ দিস, ইটস প্রবাবলি নেসেসারি, রাইট, যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন 2017-এর ট্যাক্স কাটস এন্ড জব এক্সের রুলিংগুলো এক্সটেন্ড করে অথবা পার্মানেন্ট করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, উইল সি হাউ দ্যাট গোজ। অলসো অ্যানাদার থিং আই ওয়ান্ট টু অ্যাড, রাইট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাবে যে
যে কর্পোরেশনগুলো আমেরিকার মধ্যে আছে, রাইট, যে ব্যবসাগুলো আমেরিকার মধ্যে আছে ওদেরকে বেশিরভাগ ট্যাক্স ব্রেক দেওয়ার জন্য। এখন এমনও হইতে পারে যে ইলেকট্রিক ভেহিকল যদি এখন অন্যান্য দেশ থেকে আসে ওইটাতে ট্যাক্স একটু বেশি দেওয়া লাগবে, এবং আপনি যদি আমেরিকান কোম্পানি ইলেকট্রিক ভেহিকল কিনেন ট্যাক্স কম থাকবে। সো ইটস পসিবল দ্যাট আমেরিকান আইটেমগুলো একটু চিপার থাকতে পারে কম্পেয়ার টু ফরেন আইটেম, উইল সি। কারণ এখানে যে ডেফিসিটটা হবে, রাইট, সামহাউ দে হ্যাভ টু মেক দ্যাট মানি ব্যাক, রাইট, সো দ্যাটস প্রবাবলি সাম অফ দ্য ওয়েজ দে উইল মেক দ্য মানি ব্যাক। জি, এখন তো আসলে বছর একদম শেষের দিকে, যারা ট্যাক্স ফাইলিং করবেন তারা আসলে কি ধরনের প্রস্তুতি নেবেন? হ্যাঁ, সো এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হলে গিয়া আপনার বছর অলরেডি শেষ হয়ে যাচ্ছে। কারণ আমাদের কমিউনিটিতে অনেক সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছেন, রাইট, সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল মানে আপনার অনেক 1099 জব থাকতে পারে, অথবা আপনারা উবার চালাচ্ছেন, ডোরড্যাশ চালাচ্ছেন, অথবা আপনারা আইটি জব করতেছেন যেখানে আপনারা সেলফ এমপ্লয়েড। এখন আপনি যখন সেলফ এমপ্লয়েড থাকেন আপনার ইনকামে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স দেওয়া হয় নাই, রাইট, তখন আপনি যখন ফাইনালি ট্যাক্স ফাইল করবেন তখন আপনার একটা ট্যাক্স দেওয়া লাগবে। সো ইউজুয়ালি ওই ট্যাক্সটা থ্রু আউট দ্য ইয়ার দেওয়া লাগে, রাইট, এটাকে বলে এস্টিমেটেড ইনকাম ট্যাক্স। এখন রাইট নাও দ্য মেইন থিং এভরিবডি শুড ডু ইজ, স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড আছেন, আপনারা চেক করে দেখবেন যে আপনাদের ইনকাম আসলে কত টাকা হয়েছে, তারপরে ক্যালকুলেশন করবেন আপনার এক্সপেন্স কত টাকা হয়েছে, ঠিক আছে। দেন ইউ চেক টু সি এই ইনকামটা কি গত বছরের চেয়ে বেশি কিনা না। এখন আপনার ইনকাম যদি গত বছরের চেয়ে বেশি হয়ে থাকে দ্যাট মিনস ডেফিনেটলি আপনি গত বছরের চেয়ে বেশি ট্যাক্স দেওয়া লাগবে, রাইট। অথবা আপনার ইনকাম যদি গত বছর থেকে কম থেকে থাকে, ইন হোয়াট এভার দ্য কেস ইট ইজ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আপনার ট্যাক্স লায়াবিলিটি কত থাকতে পারে। এবং আমার সাজেশন হইলে গা কিছু ট্যাক্স আপনাদের দেওয়া উচিত বাই জানুয়ারি 15th, রাইট। ইউজুয়ালি আপনার অলরেডি একটা এস্টিমেটেড ইনকাম ট্যাক্স দেওয়া লাগে থ্রু আউট দ্য ইয়ার, ইউজুয়ালি ইটস 25% অফ, ইউজুয়ালি আপনার গত বছরের ট্যাক্স ভাগে ভাগে দিবেন ওভার 4 কোয়ার্টার্স। এখন ইউজুয়ালি আমাদের কমিউনিটিতে মানুষ ওরকম ফলো করে না, বাট রাইট নাও ইউ হ্যাভ টু ডু ড্যামেজ কন্ট্রোল। এখন আপনি যদি দেখা যায় যে আপনার ইনকাম এই বছর অনেক হয়েছে, কারণ আমাদের কমিউনিটিতে কিন্তু এখন there is a lot of high earner people, especially যারা আপনারা আইটিতে আছেন, কিউএতে আছেন, রাইট, they have multiple jobs at the same time. সো আপনারা অলরেডি জানেন যে বছরের শেষে আপনাদের অনেক একটু ট্যাক্স একটু হাই থাকতে পারে, এবং ইফ ইউ ওয়েট টিল দি এন্ড আপনার পুরো পয়সাটা একসাথে দেওয়া লাগতেছে। সো দিস ওয়াই ট্রাই টু প্ল্যান ahead and try to make a tax payment as soon as possible so that আপনার বার্ডেন একসাথে না পড়ে। জি, যারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, সো এখন যারা আপনারা ব্যবসাতে অলরেডি আছেন, রাইট, সো এখন আপনারা চেক করে দেখবেন যে আপনার বিজনেস স্ট্রাকচারটা ঠিক আছে কিনা না, রাইট। ধরেন আপনি একটা ব্যবসাতে আছেন, সোল প্রোপ্রাইটার, বাট আপনি এখনো কোনো এলএলসি খুলেন নাই অথবা কর্পোরেশন খুলেন নাই, দেন ইউ শুড প্রবাবলি চেক উইথ ইউর অ্যাকাউন্টেন্ট টু সি আপনার এটা দরকার কিনা না, রাইট। স্পেশালি অনেকে আপনারা যারা ই কমার্স ব্যবসাতে আছেন, অনেক সময় লায়াবিলিটি প্রোটেকশন নেসেসারি, রাইট। ওই ক্ষেত্রে আপনাদের ডেফিনেটলি একটা এলএলসি অথবা কর্পোরেশন খোলা উচিত টু প্রোটেক্ট ইউর অ্যাসেটস ফ্রম এনি কাইন্ড অফ লসুটস অর হোয়াটএভার দ্য কেস ইন দ্যাট ইউ মে হ্যাভ। নাও এখন অলরেডি নভেম্বর মাস, ডিসেম্বর মাস চলে আসবে। এখন আপনি যদি এখন দেখা গেছে যে কর্পোরেশন আপনার একটা মাস্ট খোলা লাগতেছে, রিমেম্বার দ্যাট কর্পোরেশন যাদের আছে আপনাদের কিন্তু ট্যাক্স ফাইল মাস্ট করা লাগবে ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভিটি। তার মানে আপনি একটা কর্পোরেশন খুলছেন, আপনার এতে কোনো এক্সপেন্স ছিল না, কোনো ইনকামও ছিল না, বাট এটা কর্পোরেশন, ইউ স্টিল হ্যাভ টু ফাইল এ ট্যাক্স রিটার্ন। যাদের এলএলসি আছে ইউজুয়ালি আপনাদের যদি কোনো অ্যাক্টিভিটি থাকে না আপনাদের ফাইল করা লাগবে না, বাট এগেন ইউ শুড চেক উইথ ইউর অ্যাকাউন্টেন্ট টু সি আপনার ফাইলিং রিকোয়ারমেন্টগুলো, এবং আপনারা মেক শিওর করবেন যে আপনার সব ডকুমেন্ট ঠিক মতো আছে so that you could file your tax return on a timely manner. এলএলসি এবং কর্পোরেশনের পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন। সো এখন এলএলসি এবং কি বলেন কর্পোরেশন, রাইট? জি, ওকে। সো এখন এলএলসি এবং কর্পোরেশনের সিমিলারিটি হইলে গিয়ে দুইটাতেই আপনার লায়াবিলিটি প্রোটেকশন আছে। নাও ওয়ান ইজ মোর কমপ্লেক্স, মানে ওয়ান ইজ মোর একটু জটিল, যেটা ওয়ার্ড, রাইট। এলএলসি সবার জন্য ইজি, রাইট। এলএলসির সুবিধাটা হইলে গিয়ে যে একজন মানুষ যদি সোল প্রোপ্রাইটার থাকে, ওর কি করা লাগে, ওনার ইনকাম এবং এক্সপেন্স পার্সোনাল ট্যাক্স ফাইলে রিপোর্ট হয়। এখন উনি যদি এলএলসি ক্রিয়েট করেন, অন্যান্য কোনো পার্টনার নাই, ইন দ্যাট সিচুয়েশন উনার সব ইনকাম পার্সোনালি রিপোর্ট হচ্ছে উইথ দ্য লায়াবিলিটি প্রোটেকশন। সো দিস ইজ ওয়াই এলএলসি ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল।
এখন আপনাদের যদি আরেকজন পার্টনার আনা লাগে অথবা আপনি একটা ব্যবসা খুললেন যেখানে আপনার মাল্টিপল পার্টনার আছে, আপনি এলএলসি খুলতে পারতেছেন। আপনার ফরেন ইনভেস্টারও নিয়ে আপনি খুলতে পারতেছেন। এখন দেখা গেছে যে আপনার বাংলাদেশে আপনার কোনো ফ্যামিলি বা আত্মীয় ব্যবসা করতে চাচ্ছেন আমেরিকায়, উনিও কিন্তু আপনার পার্টনার হইতে পারবেন এলএলসিতে খুবই ইজিলি, রাইট? এলএলসির ওনারশিপ ইজিলি ট্রান্সফার করা যায় এবং বছরের শেষে আপনার যে ইনকামটা আছে ওইটা আপনার ট্যাক্স ফাইল করার পরে আপনার পার্সোনালি আপনি ওইটাতে ট্যাক্স দিবেন। নাও এলএলসির একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা ওইটাতে আপনার ওইটা হয়ে লেগে যায় ইনকামগুলো আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে গিয়ে রিপোর্ট হয়। দ্যাট মিনস আপনার কোনো ব্যবসাতে যদি অনেক হাই ইনকাম থাকে, ইটস পসিবল দ্যাট আপনার ফাইন্যান্সিয়াল এইড, মেডিকেড অনেক কিছু নাও থাকতে পারে। সো নাও অনেকে কর্পোরেশন ক্রিয়েট করেন টু বেসিকলি ফর প্রাইভেসি রিজনস, রাইট? ওরা চাচ্ছেন যে ওদের ইনকাম আলাদা থাকুক, পার্সোনাল থাকে, রাইট? কর্পোরেশন খোলা হইলো, কর্পোরেশনের যে ইনকামটা আছে ওইটাতে ট্যাক্স দিবেন এবং ওইখানে ওইটা শেষ। আনটিল আপনি যদি কর্পোরেশন থেকে পয়সা বার করেন তখন আপনি ওইটাতে সেপারেটলি ডিভিডেন্ডের ইনকাম হিসেবে ওইটাতে ট্যাক্স দিবেন। টু সামারাইজ অল অফ দিস, কর্পোরেশনে আপনার আলাদা ট্যাক্স ফাইল করা লাগে। এখন আপনার যদি সি কর্পোরেশন থাকে ওইটাতে ডাবল ট্যাক্সেশন, তার মানে ট্যাক্স দুইবার দিচ্ছেন। এই যে যেটা বললাম, প্রথমে কর্পোরেশন ট্যাক্স দিবে, তারপরে আপনি যখন পয়সা বার করছেন তখন আরেকবার ট্যাক্স দিবেন। এখন কর্পোরেশনে যদি আপনি পয়সা সেভ করতে চাচ্ছেন তখন আপনি এস কর্পোরেশন করতে পারবেন অথবা এলএলসি যে আপনি খুলতে পারবেন। বাট অ্যাগেন সবার সিচুয়েশন ডিফারেন্ট, এক একজনের সিচুয়েশনের উপরে কী ব্যবসা আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনারা ব্যবসাটা খুলবেন। ওয়ান থিং আই উইল অ্যাড, আপনার কেউ যদি বাড়ি কিনেন, বাড়িগুলো আসলে কর্পোরেশনে রাখা ঠিক না, এলএলসিতে রাখা বেটার। কারণ হলে গিয়া একটা বাড়ি যখন বেচা হয় যেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, যদি কর্পোরেশনের আন্ডারে যদি বেচা হয় ইনকাম ট্যাক্স রেট কিন্তু হাই। এই যে বললাম ফেডারেলে পড়বে 21%, নিউ ইয়র্ক স্টেটে যদি থাকেন another 6.5%, নিউ ইয়র্ক সিটিতে যদি থাকেন another 6.5%, অলমোস্ট 34%। বাট আপনি যদি ইন্ডিভিজুয়ালি যদি বাড়িটা থাকে তখন আপনার ইনকামের রেট এবং ট্যাক্স রেটটা অনেক কম থাকে। বাট অ্যাগেন রিমেম্বার, আমি আগে যেটা বললাম, এখানে আপনার মেডিকেলের ইস্যু থাকতে পারে বা অন্যান্য ভেরিয়াস ইস্যু থাকতে পারে। ইউ শুড প্রবাবলি কনসাল্ট উইথ দি অ্যাকাউন্টেন্ট টু মেক শিওর আপনার জন্য আপনার স্ট্রাকচারটা ঠিক আছে। জি, ট্রাম্পের সময় যেই আইআরএস যে ইনভেস্টিগেশনগুলো করে বিভিন্ন সময়, ট্রাম্পের সময় কি সেই ইনভেস্টিগেশনে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, মানে একটু কড়াকড়ি কিংবা অন্যান্য কোনো পরিবর্তন? ওকে, সো এটা ডিপেন্ডস, রাইট? এখন ট্রাম্প যেটা করবে, ও আইআরএস এর ফান্ডিং কাট করবে ফর শিওর, লাইক ডেফিনেটলি ফান্ডিং কাট হবে। কারণ এই যে কিছু ট্যাক্স প্রভিশন যেটা পাস করার চেষ্টা করতেছে, তখন আই থিঙ্ক দ্য অ্যানুয়াল বাজেট ইজ কামিং আপ ফর ডিটারমিনিং কোন ডিপার্টমেন্ট কত টাকা পাবে। আই থিঙ্ক যেটা হবে আইআরএস এর ফান্ডিংটা কাট হবে, তখন অডিট কমবে, বাট ডিপেন্ডস কে আসেন, তাই না? ফর এক্সাম্পল, প্রথমত আপনার ওদের কাস্টমার সার্ভিস এফেক্ট হবে, রাইট? অনেক লাইক লেটস সে লাস্ট 2 years আপনি যখন কল করতেন ইউজুয়ালি অত সময় লাইনে থাকা লাগতো না, কারণ দে হ্যাড মোর স্টাফ, রাইট? স্টাফ ডেফিনেটলি কাট ডাউন হবে, তার মানে অডিটারও মোস্ট লাইকলি কাট ডাউন হবে। এখন অডিট ইউজুয়ালি কারদের হয়, যাদের হাই ইনকাম, যাদের লো ইনকাম, ইন বিটুইন যাদের আসেন ওদেরও র্যান্ডমলি অডিট হয়। এখন যাদের হাই ইনকাম থাকে ওদের অডিট প্রসেসটা একটু লম্বা সময়, মোর কমপ্লেক্স, ইট মাইট টেকস মোর ম্যান আওয়ার। যাদের লো ইনকাম ওদের অডিট প্রসেস ভেরি ইজি, রাইট? ইউজুয়ালি ইআইসির উপর অডিট হয়, হ্যারো হাউসহোল্ডের উপর অডিট হয়, ইনকাম ভেরিফিকেশনের উপর অডিট হয়। সো এখন অডিট কম হবে, বাট it may depend on who's going to be affected, right? And I think probably low income people might be affected a lot more, কারণ মোস্ট লাইকলি ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবে, এআই, যেটা অটোমেটিক লেটার পাঠানোর চেষ্টা করবে অথবা অটোমেটিকলি আপনার ইনকাম ভেরিফিকেশন করার চেষ্টা করবে। সো ইট ক্যান গো বোথ ওয়েজ, বাট আমার যেটা মনে হয় আই থিঙ্ক অডিট একটু কমবে, আই থিঙ্ক, বাট অ্যাগেন উইল সি। জি, নিশ্চয়ই আমাদের আলোচনা চলবে, তবে একটু বিরতির সময় হয়ে গেছে। সঙ্গেই থাকবেন আব্দুল চৌধুরী। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ট্যাক্স নিয়ে কথা বলছি আমরা, আলোচনায় গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের ট্যাক্স নীতি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন ডায়নামিক ট্যাক্স সার্ভিসেস ও
স্যার সিইও এবং আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। দর্শক আপনারা যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আবারও আলোচনায় যুক্ত হব। আব্দুল চৌধুরী, বিজনেস ওনারদের জন্য ট্যাক্স টিপস কি কি দিবেন আপনি? হ্যাঁ, এখন আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, রাইট, যারা বিজনেস ওনার এবং যাদের কর্পোরেশন আছে অথবা যেটাই হতে থাকুক না কেন, আপনাদের জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল, রাইট? এখন এগেন আমরা আগে যেটা বললাম, নাম্বার ওয়ান থিং ইজ আপনার মেক শিওর করবেন যে আপনার বিজনেস স্ট্রাকচারটা ঠিক আছে কিনা না। তার মানে আপনার এলএলসি হোক, সি কর্পোরেশন হোক অথবা এস কর্পোরেশন হোক, যেটাই হোক, মেক শিওর আপনার একটা স্ট্রাকচার আছে যেটা আপনি বুঝেন। বিকজ আপনার যদি স্ট্রাকচার থাকে কিন্তু আপনি বুঝতেছেন না স্ট্রাকচারটা কিরকম না আপনাকে বেনিফিট করতেছে, ইন দ্যাট কেস আপনি কিন্তু সবগুলোর অ্যাডভান্টেজ নিতে পারবেন না। ফর এক্সাম্পল, আমি যে আগে যেটা বললাম, কর্পোরেশনের আপনার ডাবল ট্যাক্সেশন থাকে, রাইট? কর্পোরেশনে আপনি 2বার ট্যাক্স দেওয়া লাগতেছে। এখন যদি দেখা গেছে যে ওকে আপনার এই ডাবল ট্যাক্সেশনটা কিরকম অ্যাভয়েড করা যায়, তখন আপনার এস কর্পোরেশন নিতে পারেন অথবা এলএলসি নিতে পারেন, রাইট? এখন অনেকে জানেন না যে এস কর্পোরেশন যাদের থাকে আপনাদের কিন্তু পেরোল নেওয়া লাগে, রাইট? যাদের ওনার ইউজুয়ালি আপনাদের একটা W2 নেওয়া লাগে, রাইট? এখন অনেক মানুষ মনে করে ওকে আমি যদি W2 নেই তাহলে তো আমার ট্যাক্স বেশি পড়তেছে। দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু, বিকজ আপনি W2 তে যেটা নিচ্ছেন ওইটা কিন্তু আপনার জন্য ট্যাক্স ডিডাক্টেবল। পেরোল ট্যাক্স যেটা দিচ্ছেন ওইটাও আপনার জন্য ট্যাক্স ডিডাক্টেবল, রাইট? সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট আপনারা এই রুলটা বুঝেন, স্পেশালি এস কর্পোরেশনের। সেকেন্ড থিং ইজ আপনার মেক শিওর করা লাগবে যে আপনার একটা অ্যাকাউন্টিং সিস্টেম আছে, রাইট? অ্যাকাউন্টিং সিস্টেমটা কি, মানে আপনার মেক শিওর করা লাগবে যে আপনি আপনার ইনকাম ঠিক মতো ট্র্যাকিং করতে পারতেছেন এবং আপনার এক্সপেন্সগুলো ঠিক মতো ট্র্যাকিং করতে রাখতে পারতেছেন। বিকজ আপনি যে কোনো সময় আপনার ব্যবসাটা কীরকম যাচ্ছে, ইজ ইট গুড অর ব্যাড, আপনি কীরকম ইমপ্রুভ করতে পারবেন, ওই সব ইনফরমেশন আপনার ডিপেন্ড করবে আপনার এই ডেটার উপরে, রাইট? হোয়াট ইজ দ্য হাউ ডাজ দ্য নাম্বার লুক লাইক, রাইট? এখন আপনার যদি এখন প্রপার একটা পিও সিস্টেম থাকে এবং একটা প্রপার এক্সপেন্স ট্র্যাকিং এর সফটওয়্যার থাকে, যদি কুইক বুকস হোক বা যেটাই হোক, ওইটা যদি আপনার ঠিক মতো থাকে তখন আপনি ওই ডিসিশনটা আপনি মেক করতে পারবেন। অলসো আপনি যে কোনো সময় যদি একটা ব্যবসার জন্য যদি একটা লোন আনতে চাচ্ছেন, রাইট, ইউজুয়ালি ওরা প্রিভিয়াস 2 ইয়ার্সের ইনকাম স্টেটমেন্ট চাবে এবং 3 ইয়ার্সের প্রজেকশন চাবে। এই সিচুয়েশনে কিন্তু আপনার একটা অ্যাকাউন্টিং সিস্টেম দরকার। তখন আপনারা ইউজুয়ালি অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে মেক শিওর করবেন যে আপনার এই স্ট্রাকচারটা আপনার অলরেডি সেট আপ, ওয়ার আপনি ইজিলি ইনফরমেশনগুলো পুল আপ করতে পারতেছেন। থার্ড থিং ইজ আপনার মেক শিওর করবেন যে আপনারা পেরোলের রুলগুলো বুঝেন, রাইট? আপনার যদি এমপ্লয়ি থাকে কাকে W2 দেওয়া লাগবে অথবা কাকে 1099 দেওয়া লাগবে, রাইট? আমাদের এখানে একটা ইউজুয়ালি যেটা প্রবলেম হয় আমাদের কমিউনিটিতে, যে অনেক সময় মানুষ W2 নিতে ভয় পান, 1099 নিতে ভয় পান, রাইট? আলটিমেটলি বিজনেস ওনার হিসেবে প্রবলেমটা কিন্তু আপনারই হবে। আপনার একটা ব্যবসা ভালো চলতেছে, আপনার পেরোল অলমোস্ট $100,000। এখন ওই $100,000 যদি আপনি কাউকে W2 দেন নাই, 1099 দেন নাই, আপনাকে যদি ওরা অডিট করে ওই 100,000 আপনার কোনো প্রুফ নাই, রাইট? সো দিস ইজ ওয়াই ইউ ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আপনি পেরোল এবং 1099 এর রুলগুলো ঠিক মতো বুঝতেছেন। অলসো আপনি মেক শিওর করবেন যে আপনার ব্যবসাতে ইন্স্যুরেন্স অথবা ওয়ার্কার কম্পেনসেশন দরকার কিনা না, রাইট? এক এক স্টেটে এক একটা রুল থাকে, বাট ইউ ওয়ান্ট টু মেক শিওর ইন্স্যুরেন্সের সাইড থেকে আপনি কাভার আছেন। অলসো আপনি ট্যাক্স ফাইল ঠিক মতো করবেন এবং ট্যাক্স ফাইল যখন করতেছেন আপনার মেক শিওর করা লাগবে যে আপনি এক্সপেন্সগুলো ঠিকভাবে নিচ্ছেন। আপনি যে একটা ইন্ডাস্ট্রিতে আসেন ওই ইন্ডাস্ট্রির একটা ইউজুয়ালি সার্টেন এক্সপেন্স আছে যেটা কমন, অথবা সার্টেন এক্সপেন্স আছে যেটার রেট সার্টেন অ্যামাউন্ট, রাইট? সো আপনি মেক শিওর করবেন যে আপনি কি এক্সপেন্সগুলো নিচ্ছেন ওইটা ঠিক মতো নিচ্ছেন এবং কি অ্যাডিশনাল এক্সপেন্স আপনি নিতে পারবেন টু রিডিউস ইউর ট্যাক্স লায়াবিলিটি। কারণ দেখা গেছে যে আমি আগে যে এক্সাম্পল দিলাম ইকুইপমেন্টের ব্যাপারে, লেটস সে আপনার এই বছর ব্যবসার অনেক প্রফিট হয়েছে, রাইট? ডিসেম্বর মাস রয়েছে, এখনো বছর শেষ হয় নাই। এখন দেখা গেছে যে আপনার ব্যবসাতে একটা ট্রাক দরকার অথবা একটা ইকুইপমেন্ট দরকার অথবা ফার্নিচার দরকার, যেটা আপনি চিন্তা করতেছেন আগামী বছর কিনবেন। বাট মেবি ইফ ইউ বাই দিস ইয়ার, ট্যাক্সের পক্ষ থেকে আপনার একটু বেনিফিট হবে। সো দিস ইজ ওয়াই ইউ নিড টু প্ল্যান অ্যাহেড, যেটা ট্যাক্স প্ল্যানিং বলে, টু মেক শিওর দ্যাট আপনি ট্যাক্সগুলো ঠিক মতো কাভার দিচ্ছেন। অলসো আরেকটা জিনিস আছে যে হোম অফিস এক্সপেন্স, যে জিনিসটা অনেক সময়
বুঝি না ব্যাপারটা, অথবা ভুলবশতভাবে অনেকে মিস করে এক্সপেন্সটা। হোম অফিস এক্সপেন্স মানে হলে আপনি যদি বাড়ি থেকে যখন একটা কাজ করতেছেন, যেহেতু আপনার বাড়িটাই আপনার অফিস হিসেবে রাখতেছেন, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিডাকশন আপনি নিতে পারবেন। যারা সিঙ্গল মেম্বার এলএলসি অথবা যারা সোল প্রোপ্রাইটার, ওই হোম অফিস ডিডাকশনটা আপনার ট্যাক্স ফাইলে নেবেন। সো ফর এক্সাম্পল, আপনি যদি লেটস সে একটা 1 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকেন, রাইট, এবং আপনার অ্যাপার্টমেন্ট হলে গিয়া লেটস কল ইট 1000 স্কোয়ার ফিট, রাইট, এবং আপনার অফিস হলে গিয়া লেটস সে 20%, রাইট, তার মানে আপনার রেন্ট, ইউটিলিটিস, ইন্টারনেট যেটাই হোক, ওই সব এক্সপেন্সগুলোর থেকে আপনি 20% ডিডাকশন আপনি নিতে পারতেছেন। এখন এই হোম অফিস ডিডাকশনগুলো কিন্তু কর্পোরেশনও মিলে, এস কর্পোরেশনও মিলে, বাট একটু স্ট্র্যাটেজিক ওইটা এক্সপেন্সগুলো নেওয়া লাগে, বিকজ ওনার হিসেবে আপনাকে রিএম্বার্স করা লাগে, যেটা আপনার অ্যাকাউন্টেন্ট বুঝবে আপনি যদি ওদেরকে ব্রিং আপ করেন। বাট টু সামরাইজ, আপনি মেক শিওর করবেন যে আপনারা হোম অফিস ডিডাকশনটা বুঝতেছেন। অ্যান্ড লাস্টলি, মেক শিওর করবেন যে আপনারা ট্যাক্স ফাইল যখন করতেছেন, মেক শিওর ইউ ডুইং ইট দ্য রাইট ওয়ে। অনেকে ভুলবশত এক্সপেন্স নেন টু অ্যাভয়েড ট্যাক্সেস। ইটস নট এ গুড আইডিয়া। ইউজুয়ালি আপনার যখন ট্যাক্স রিটার্নগুলো ঠিক মতো থাকে, আপনাদের ক্রেডিট আনতেও ভালো হয় এবং অডিট থেকেও আপনি বাঁচতেছেন। সো দিস ইজ ওয়াই মেক শিওর আপনারা এই ইনকাম এবং এক্সপেন্সগুলো ঠিক মতো রিপোর্ট করতেছেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। জি, রিটায়ারমেন্ট প্ল্যানিংটা দিবেন কিনা কারোর জন্য? So retirement planning, right, is I always bring this up. আমাদের কমিউনিটিতে right now অনেক মানুষ আছে that they're making good amount of money, right, especially আপনারা যারা W2 তে কাজ করতেছেন অথবা যারা আপনারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছেন, রাইট। এখন যারা W2 তে কাজ করতেছেন, আপনাদের যেটাকে বলে যে ডিডাকশন রিটায়ারমেন্ট প্ল্যান যেটাকে বলে, এটা হলো 401k, রাইট, অথবা আপনি যদি একটা নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করতেছেন, এটাকে বলে 403b, রাইট। সো রিটায়ারমেন্ট এনি টাইম আপনি যে পয়সাটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ঢুকাচ্ছেন, ওইটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। ফর এক্সাম্পল, আপনার স্যালারি যদি এখন লেটস সে $100,000 এবং আপনি ডিসাইড করছেন যে $15,000 আপনি 401k তে ঢুকাবেন, তখন আপনার ওই $15,000 কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। নাও দ্যাট $15,000 কোথায় গেল? ওইটা আপনার রিটায়ারমেন্টের অ্যাকাউন্টে আপনার কোম্পানিগুলো ম্যানেজ করবে, এবং আপনি যখন রিটায়ারমেন্টের বয়স আসবে, তখন ওই 15,000 ইজ প্রবাবলি গোনা বি 50,000, 70,000, ডিপেন্ডিং অন কখন আপনার এই রিটায়ারমেন্ট এজ আসতেছে। সো আপনি যখন রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন করতেছেন, আপনার কোম্পানিতে ওরা একটা প্রসপেক্টাস দিবে, ওরা বলবে যে তুমি যদি এখন $1 ইনভেস্টমেন্ট করো, ওই $1 20 ইয়ার্স ফ্রম নাও কত টাকা হইতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমরা এই রিটায়ারমেন্ট প্ল্যানিংটা করি, বিকজ আপনার ধরেন এখন একটা লাইফস্টাইল আছে, এট দ্য এজ রিটায়ারমেন্ট এজ, এখন আপনার মোস্ট লাইকলি ওই লাইফস্টাইলটা মেনটেন করা লাগবে অথবা আর একটু ভালো রাখা লাগবে। নাও তখন যদি আপনার কোনো জব না থাকে, হাউ ইউ গোনা মেনটেন দ্যাট? রিটায়ারমেন্ট প্ল্যানিং ইজ হোয়াট ইট ইজ। এবং যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদেরও কিন্তু সেম এই রিটায়ারমেন্ট স্ট্র্যাটেজিগুলো আছে থ্রু ইটস কল্ড ট্রেডিশনাল আইআরএ অথবা স্যাপ আইআরএ অথবা রথ আইআরএ, রাইট। এখন ট্রেডিশনাল আইআরএ এন্ড স্যাপ আইআরএ ইজ ভেরি সিমিলার টু হোয়াট আই মেনশন। এটা প্রি ট্যাক্স, তার মানে যত টাকা আপনি কন্ট্রিবিউশন করবেন ওইটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। নাও রথ আইআরএ ইজ সামথিং ডিফারেন্ট। এটাতে যে কন্ট্রিবিউশন আপনি করবেন, ওইটার জন্য আপনি এখন কোনো ট্যাক্স ডিডাকশন নেবেন না, বাট যখন পয়সাটা আপনি পাবেন রিটায়ারমেন্ট এজে, তখন ওইটা ট্যাক্স ফ্রি। সো ফর এক্সাম্পল, আপনি যদি এখন এই বছর $6,000 কন্ট্রিবিউশন করলেন, 20 years from now, that 6,000 is now $30,000. That means that whole 30,000 is going to be tax free. So look into that as well. So retirement planning, again, very important. Try to keep that in mind. জি, এনার্জি এফিশিয়েন্স হোম ইকুইপমেন্ট ট্যাক্স, এইটা সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। হ্যাঁ, সো এখন হোম ইমপ্রুভমেন্টের জন্য কয়েকটা ক্রেডিট আপনারা নিতে পারেন। সো এখন ফ্রম বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যখন ওদের বিলটা পাস করছিল, সো এখানে বেসিক্যালি আপনি যদি আপনার ঘরে যদি কোনো উইন্ডো ইনস্টল করেন ফর ইনসুলেশন পারপাসেস অথবা দরজা লাগান ফর ইনসুলেশন পারপাসেস, এটাকে ইউজুয়ালি বলে এনার্জি এফিশিয়েন্ট ডোরস, রাইট। অথবা আপনি যদি এনার্জি এফিশিয়েন্ট হিট পাম্প ইনস্টল করেন, অল অফ দিস আপনাকে একটা ক্রেডিট দেবে। অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ক্রেডিট বিটুইন আপনার দরজা এবং উইন্ডো এবং এইচভ্যাক, এসি,
প্লাস দ্য এনার্জি এফিশিয়েন্ট হিট পাম্প সহ সব ক্রেডিট মিলে আপ টু $3,500 আপনি ক্রেডিট পাইতে পারেন এবং এই ক্রেডিটগুলো ডিপেন্ড করবে অন ইচ আইটেম রাইট আই থিঙ্ক অন উইন্ডোজ অ্যান্ড ডোরস আপনার $600 করে ক্রেডিট দেয় আপ টু $1,200 আই বিলিভ অ্যান্ড $2,000 ইজ ফর এনার্জি এফিশিয়েন্ট হিট পাম্প এখন যদি দেখতেছেন যে আপনার একটা এমনিতে একটা দরজা লাগানো লাগতেছে অথবা উইন্ডো লাগানো লাগতেছে চেক টু সি এটা এনার্জি এফিশিয়েন্ট কোনো উইন্ডো বা দরজা আপনি লাগাইতে পারেন কিনা না এন্ড অবভিয়াসলি আপনার সোলার প্যানেল আছে যেটাতে আপনার 30% অফ দ্য কস্ট আপনাকে ক্রেডিট দিচ্ছে তার মানে আপনার যদি সোলার প্যানেলের কস্ট যদি $15,000 হয় $50,000 হয় তখন আপনার ক্রেডিটটা $15,000 ফর ফেডারেল এবং যে স্টেটে আপনি আসেন ওই স্টেটেও কিন্তু আপনাদেরকে ক্রেডিট দেয় রাইট ফর এক্সাম্পল নিউ ইয়র্ক স্টেট ইজ ম্যাক্সিমাম $5,000 সো নাও সোলার প্যানেলের ক্রেডিট পাইতে হইলে you have to purchase the solar panels or finance the solar panel যদি লিজ করে থাকেন ফেডারেল আপনাকে কোনো ক্রেডিট দেয় না বাট স্টেটে আপনাকে ক্রেডিট দিতে পারে নাও এই যে দুই ক্রেডিট আমি মেনশন করলাম এনার্জি এফিশিয়েন্ট ইমপ্রুভমেন্ট যেটা রাইট দরজা জানালা প্লাস হিট পাম্প ওইটা হলে নন রিফান্ডেবল ক্রেডিট তার মানে এই বছর যদি আপনার কোনো ট্যাক্স নাই ওইটার জন্য আপনি ক্রেডিট পাচ্ছেন না বাট সোলার প্যানেলটা নন রিফান্ডেবল ক্রেডিট বাট যদি ক্রেডিট না পেয়ে থাকেন আগামী বছর ক্যারি ওভার হয় লেটস রিফ্রেজ দিস আমরা এক্সাম্পলে বললাম সোলার প্যানেল থেকে আপনার ক্রেডিট হলে গিয়ে $15,000 এখন দেখা গেছে যে এই বছর আপনার ইনকাম কম কোনো ট্যাক্স নাই আপনি কিন্তু ওই $15,000 ক্রেডিট পাবেন না এই ক্রেডিটটা থাকবে আপনার ট্যাক্স ফাইলে আগামী বছর ক্যারি ওভার হবে দেখা গেছে যে আপনার এই বছর ট্যাক্স $5,000 এট দ্যাট পয়েন্ট $5,000 ক্রেডিট পাবেন বাকি $10,000 আগামী বছর ক্যারি ওভার হবে সো মেক শিওর আপনারা এই সোলার প্যানেলের রুলটা বুঝেন বিকজ আপনি যখন ফাইন্যান্স এগ্রিমেন্টে যাবেন রাইট তখন সোলার প্যানেল কোম্পানিগুলো কিন্তু এক্সপেক্ট করবে যে সেকেন্ড ইয়ারে আপনি পে করবেন ক্রেডিট অ্যামাউন্ট এখন ওরা যদি মনে করতেছে ওদের ক্যালকুলেশনে যে আপনার ক্রেডিট পাওয়ার কথা $15,000 আপনার সেকেন্ড ইয়ারের ইনস্টলমেন্টে থাকবে $15,000 টু পে দেম ব্যাক বাট আপনার ট্যাক্স সিচুয়েশন ওরা জানে না তাই না তখন আপনার ক্রেডিটটা $15,000 নাও থাকতে পারে সো দিস ইজ ওয়াই আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিং রুল অন সোলার প্যানেলস জি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আব্দুল চৌধুরী আমাদের কমিউনিটির জন্য বিশেষ করে কোনো রকম কোনো পরামর্শ দিবেন কিনা সামনে যেহেতু ট্যাক্স সিজন আসছে আমার পরামর্শ হইলে গিয়ে আপনারা যাদের এখন হাই ইন্টারেস্ট ক্রেডিট কার্ড যাদের আছে আপনারা মেক শিওর করবেন যে pay off the credit card before the month begins the cycle because the new cycle begins কারণ আপনি যখন একটা রেগুলার ক্রেডিট কার্ড নিচ্ছেন ওদের কিন্তু ইন্টারেস্ট রেট অনেক হাই 19% 22% even more than that right অনেক মানুষ আছে আমরা শুধু মিনিমাম পেমেন্টগুলো দিয়ে যাই আপনারা যখন মিনিমাম পেমেন্ট দিচ্ছেন পরের মাসের কিন্তু যে ব্যালেন্সটা বাকি ছিল প্লাস ইন্টারেস্ট এটাকে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বলে দ্য পেমেন্ট ইজ গোনা গো হায়ার এন্ড হায়ার সো আপনারা মেক শিওর করবেন যে ক্রেডিট কার্ড ডেটটা আপনারা একটু নিচে রাখার জন্য বিকজ রাইট নাও ইন্টারেস্ট রেট ইজ হাই ইউ আর গোনা এন্ড আপ পেইং আ লট অফ ইন্টারেস্ট এক্সপেন্স অন দ্যাট জি আব্দুল চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন থ্যাংক ইউ ধন্যবাদ জানাবো দর্শকদেরকে টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময় টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।